সভ্যলোকে আহার অন্বেষণকে বিষয়কর্ম বলে। ফলে সকলেই যে আহার অন্বেষণকে বিষয়কর্ম বলে এ মতো নহে। সম্ভ্রান্ত লোকের আহার অন্বেষণের নাম বিষয়কর্ম, অসম্ভ্রান্তের আহার অন্বেষণের নাম জুয়াচুরি, উষ্ণবৃত্তি এবং ভিক্ষা। ধূর্তের আহার অন্বেষণের নাম চুরি, বলবানের আহার অন্বেষণের নাম দস্যুতা। লোক বিশেষে দস্যুতা শব্দ ব্যবহার হয় না, তৎপরিবর্তে বীরত্ব বলিতে হয়। হ্যালো ফ্রেন্ড, সকলকে নিশিরাতের গল্প পাঠ চ্যানেলে স্বাগতম। নিশিরাতের গল্প পাঠ চ্যানেলে আজ আমরা আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল গল্পটি। বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের একজন বিখ্যাত রচয়িতা। তার রচিত কয়েকটি উপন্যাস হল দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী প্রভৃতি। তারই রচিত ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল গল্পটি আজ আমরা পাঠ করব। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজ আমরা আলোচনা করি ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল গল্পটি। একদা সুন্দরবন মধ্যে ব্যাঘ্রদিগের মহাসভা সমবেত হইয়াছিল। নিবিড় বনমধ্যে প্রশস্ত ভূমিখণ্ডে ভীমাকৃতি বহুতর ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া দংষ্ট প্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া সারি সারি উপবেশন করিয়াছিল। সকলে একমত হইয়া অমিতর নামে এক অতি প্রাচীন ব্যাঘ্রকে সভাপতি করিলেন। অমিতধর মহাশয় লাঙ্গুলাসন গ্রহণপূর্বক সভার কার্য আরম্ভ করিলেন। তিনি সভ্যদিগকে সম্বোধন করিয়া কহিলেন, অদ্য আমাদিগের কি শুভ দিন। অদ্য আমরা যত অরণ্যবাসী মাংসবিলাসী ব্যাঘ্র কুলতিকলক সকল পরম্পরের মঙ্গল সাধনার্থে এই অরণ্য মধ্যে একত্রিত হইয়াছি। আহ, কুৎসাকারী খল স্বভাব অন্যান্য পশুবর্গে রটনা করিয়া থাকে যে আমরা বড় অসামাজিক, একা এক বনেই বাস করতে ভালোবাসি, আমাদের মধ্যে ঐক্য নাই। কিন্তু আমরা সমস্ত সুসভ্য ব্যাঘ্রমণ্ডলে একত্রিত হইয়া সেই অমূলক নিন্দাবাদের নিরাসন করতে প্রবৃত্ত হইয়াছি। এক্ষণে সভ্যতার যেরূপ দিন দিন শ্রীবৃদ্ধি হইতেছে, তাহাতে আমার সম্পূর্ণ আশা আছে যে শীঘ্রই ব্যাঘ্রেরা সভ্যজাতির অগ্রগণ্য হইয়া উঠিবে। এক্ষণে বিধাতার নিকট প্রার্থনা করি যে আপনারা দিন দিন এইরূপ জাতি হিতৈষিতা প্রকাশপূর্বক পরম সুখে নানাবিধ পশুহনন করিতে থাকুন। এক্ষণে হে ভ্রাতৃবৃন্দ, আমরা যে প্রয়োজনে সম্পাদনার্থ সমবেত হইয়াছি তা সংক্ষেপে বিবৃত করি। আপনারা সকলেই অবগত আছেন যে এই সুন্দরবনের ব্যাঘ্র সমাজের বিদ্যা চর্চার ক্রমে লোপ পাইতেছে। আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে আমরা বিদ্বান হইব, কেননা আজিকার সকলেই বিদ্বান হইতেছে, আমরাও হইব। বিদ্যার আলোচনার জন্য এই ব্যাঘ্র সমাজ সংস্থাপিত হইয়াছে। আমার বক্তব্য এই যে আপনারা ইহার অনুমোদন করুন। সভাপতির এই বক্তব্য সমাপ্ত হইলে সভ্যগণ হাউ মাউ শব্দে এই প্রস্তাবের অনুমোদন করিলেন। তখন যথারীতি কয়েকটি প্রস্তাব পঠিত এবং অনুমোদিত হইয়া সভ্যগণ কর্তৃক গৃহীত হইল। প্রস্তাবের সঙ্গে সঙ্গে দীর্ঘ বক্তৃতা হইল। সে সকল
ব্যাকরণ শুদ্ধ এবং অলঙ্কার বিশিষ্ট বটে, তাহাতে শব্দবিন্যাসের ছটা বড় ভয়ঙ্কর। বক্তৃতার চোটে সুন্দরবন কাঁপিয়া গেল। পরে সবার অন্যান্য কার্য হইলে সভাপতি বলিলেন, আপনারা জানেন যে এই সুন্দরবনে বিহলাঙ্গুল নামে এক অতি পণ্ডিত ব্যাঘ্র বাস করেন। অদ্য তিনি আমাদিগের অনুরোধে মনুষ্য চরিত্র সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করিতে স্বীকার করিয়াছেন। মনুষ্যের নাম শুনিয়া কোনো কোনো নবীন সভ্য ক্ষুধাবোধ করিলেন, কিন্তু তৎকালে পাবলিক ডিনারের সূচনা না দেখিয়া নীরব হইয়া রহিলেন। ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গুল মহাশয় সভাপতি কর্তৃক আহুত হইয়া গর্জনপূর্বক গাত্রোত্থান করিলেন এবং পথিকের ভীতি বিদায়ক স্বরে নিম্নলিখিত প্রবন্ধটি পাঠ করিলেন। সভাপতি মহাশয়, বাঘিনীগণ এবং ভদ্র ব্যাঘ্রগণ, মনুষ্য এক প্রকার দ্বিপদ জন্তু, তাহারা পক্ষ বিশিষ্ট নহে, সুতরাং তাহাদিগকে পাখি বলা যায় না, বরং চতুষ্পদগণের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য আছে। চতুষ্পদগণের যে অঙ্গ যে যে অস্থি আছে, মনুষ্যেরও সেইরূপ আছে। অতএব মনুষ্য দিগকে এক প্রকার চতুষ্পদ বলা যায়। প্রভেদ এই যে চতুষ্পদের যেরূপ গঠনের পারিপাট্য মানুষের তাদৃশ নাই। কেবল ঈদৃশ প্রভেদের জন্য আমাদিগের কর্তব্য নহে যে আমরা মনুষ্যকে দ্বিপদ বলিয়া ঘৃণা করি। চতুষ্পদ মধ্যে বানরদিগের সঙ্গে মনুষ্যগণের বিশেষ সাদৃশ্য। পণ্ডিতেরা বলেন যে কালক্রমে পশুদিগের অবয়বের উৎকর্ষ জন্মিতে থাকে। এক অবয়বের পশু ক্রমে অন্য উৎকৃষ্টতর পশুর আকার প্রাপ্ত হয়। আমাদিগের ভরসা আছে যে মনুষ্য পশুও কাল প্রভাদে লাঙ্গুলা দিবিষ্ট হইয়া ক্রমে বানর হইয়া উঠিবে। মনুষ্য পশু যে অত্যন্ত সুস্বাদু এবং সুভক্ষ তাহা আপনারা বোধহয় সকলেই অবগত আছেন। তাহারা সচরাচর অনায়াসে মারা পড়ে। মৃগাদিগের ন্যায় তাহারা দ্রুত পলায়নে সক্ষম নহে, অথচ মহিষাদির ন্যায় বলবান বা শৃঙ্গাদি আয়ুষযুক্ত নহে। জগদীশ্বর এই জগৎ সংসার ব্যাঘ্র জাতির সুখের জন্য সৃষ্টি করিয়াছেন, সন্দেহ নাই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার ক্ষমতা পর্যন্ত দেন নাই। বাস্তবিক মনুষ্য জাতি যেরূপ অরক্ষিত, নখ দন্ত শৃঙ্গাদি বর্জিত, গমনে মন্থর এবং কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্রজাতির সেবা ভিন্ন ইহাদের জীবনে কোনো উদ্দেশ্য দেখা যায় না। এই সকল কারণে বিশেষ তাহাদিগের মাংসের কোমলতা হেতু আমরা মনুষ্য জাতিকে বড় ভালোবাসি। দৃষ্টি মাত্রই ধরিয়া খাই। আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ব্যাঘ্র ভক্ত। এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন, তবে তাহার উদাহরণস্বরূপ আমার যা ঘটিয়াছিল তদিতন্ত বলি। আপনারা অবগত আছেন, আমি বহুকাল অবধি দেশ ভ্রমণ করিয়া বহুদর্শী হইয়াছি। আমি যে দেশে প্রবাসে ছিলাম সে দেশ এই ব্যাঘ্রভূমি সুন্দরবনের উত্তরে আছে। তথায় গো মনুষ্যাদি ক্ষুদ্রাশ্রয় অহিংস্র পশুগণই বাস করে। তথাকার মনুষ্য দ্বিবিধ, এক জাতি কৃষ্ণবর্ণ, এক জাতি শ্বেতবর্ণ। একদা আমি সেই দেশে বিষয় কর্ম উপলক্ষে গমন করিয়াছিলাম। শুনিয়া মহাদংষ্ট্র নামে একজন উদ্ধত স্বভাব ব্যাঘ্র জিজ্ঞাসা করিলেন, বিষয় কর্মটা কি?
বিহলাঙ্গুল মহাশয় কহিলেন, বিষয়কর্ম আহার অন্বেষণ। এখন সভ্যলোকে আহার অন্বেষণকে বিষয়কর্ম বলে। ফলে সকলেই যে আহার অন্বেষণকে বিষয়কর্ম বলে এ মতো নহে। সম্ভ্রান্ত লোকের আহার অন্বেষণের নাম বিষয়কর্ম, অসম্ভ্রান্তের আহার অন্বেষণের নাম জুয়াচুরি, উষ্ণবৃত্তি এবং ভিক্ষা। ধূর্তের আহার অন্বেষণের নাম চুরি, বলবানের আহার অন্বেষণের নাম দস্যুতা। লোক বিশেষে দস্যুতা শব্দ ব্যবহার হয় না, তৎপরিবর্তে বীরত্ব বলিতে হয়। যে দস্যুর দণ্ডপ্রণেতা আছে সেই দস্যুর কার্যের নাম দস্যুতা। যে দস্যুর দণ্ডপ্রণতা নেই তাহার দস্যুতার নাম বীরত্ব। আপনারা যখন সভ্য সমাজে অধিষ্ঠিত হবেন তখন এই সকল নাম বৈচিত্র্য স্মরণ রাখিবেন, নচেত লোকে অসভ্য বলিবে। বস্তুত আমার বিবেচনায় এত বৈচিত্র্যের প্রয়োজন নেই। এক উদর পূজা নাম রাখিলেই বীরত্বাদি সকল বুঝাইতে পারে। সে যাই হোক, যাহা বলিতেছিলাম শ্রবণ করুন। মনুষ্যরা বড় ব্যাঘ্র ভক্ত। আমি একদা মনুষ্য বসতির মধ্যে বিষয় কর্ম উপলক্ষে গিয়েছিলাম। শুনিয়াছেন, কয়েক বছর হইল এই সুন্দরবনে পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হইয়াছিল। মহাদংষ্ট্রাব্য বক্তৃতা বন্ধ করিয়া জিজ্ঞাসা করিলেন, পোর্ট ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু? বিহলাঙ্গুল কহিলেন, তাহা আমি সবিশেষ অবগত নহি। ওই জন্তুর আকার, হস্ত পদাদি কিরূপ জিজ্ঞাসাই বা কেমন ছিল, ওই সকল আমরা অবগত নহি। শুনিয়াছি ওই জন্তু মনুষ্যের প্রতিষ্ঠিত, মনুষ্যদিগের হৃদয় শোনিত, পান করিত এবং তাহাতে বড় মোটা হইয়া মরিয়া গিয়াছে। মনুষ্য জাতি অত্যন্ত অপরিণামদর্শী। আপন আপন বয়োপধায় সর্বদা আপনারই সৃজন করিয়া থাকে। মনুষ্যরা যে সকল অস্ত্রাদি ব্যবহার করিয়া থাকে সেই সকল অস্ত্রই এ কথার প্রমাণ। মনুষ্যবধই ওই সকল অস্ত্রের উদ্দেশ্য। শুনিয়াছি, কখনো কখনো সহস্র সহস্র মনুষ্য প্রান্তর মধ্যে সমবেত হইয়া ওই সকল অস্ত্রাদির দ্বারা পরস্পরে প্রহার করিয়া বধ করে। আমার বোধ হয় মনুষ্যগণ পরস্পরের বিনাশার্থে এই পোর্ট ক্যানিং কোম্পানি নামক রাক্ষসের সৃজন করিয়াছিল। সে যাই হোক, আপনারা স্থির হইয়া এই মনুষ্য বৃত্তান্ত শ্রবণ করুন। মধ্যে মধ্যে রসভঙ্গ করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে বক্তৃতা হয় না। সভ্য জাতিদিগের এরূপ নিয়ম নহে। আপনারা এক্ষণে সভ্য হইয়াছেন। সকল কাজে সভ্যদিগের নিয়ম অনুসারে চলা ভালো। আমি একদা সেই পোর্ট ক্যানিং কোম্পানির বাসস্থান মাতলায় বিষয়কর্ম উপলক্ষে গিয়াছিলাম। তথায় এক বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নিত্যশীল শাকবৎস দৃষ্টি করিয়া তদাসাৎ মণ্ডপ মধ্যে প্রবিষ্ট হইলাম। ওই মণ্ডপ ভৌতিক, পশ্চাৎ জানিয়াছি। মনুষ্যরা উহাকে ফাঁদ বলে। আমার প্রবেশ মাত্র আপনা হইতে তাহার দ্বার রুদ্ধ হইল। কতকগুলি মনুষ্য তৎপরে সেখানে উপস্থিত হইল। তাহারা আমার দর্শন পাইয়া পরম আনন্দিত হইল এবং আহ্লাদসূচক চিৎকার হাস্য পরিহাস্যদি করিতে লাগিল। তাহারা যে আমার ভূয়সী প্রশংসা করিতেছিল তাহা আমি বুঝিতে পারিয়াছিলাম। কেহ আমার আকারের প্রশংসা করিতেছিল, কেহ আমার দন্তের, কেহ নখের, কেহ লাঙ্গুলের গুণগান করিতে লাগিল এবং অনেকে আমার উপর প্রীত হইয়া
পত্নীর সহোদরকে যে সম্বোধন করে আমাকে সেই প্রিয় সম্বোধন করিল। পরে তাহারা ভক্তিভাবে আমাকে মণ্ডপ সমেত স্কন্দ বহন করিয়া এক শকটের উপর উঠাইল। দুই অমল শ্বেতকান্তি বলদ ওই শকট বহন করিতেছিল। তাহাদিগকে দেখিয়া আমার বড় ক্ষুধার উদ্রেক হইল, কিন্তু তৎকালে ভৌতিক মণ্ডপ হইতে বাহির হইবার উপায় ছিল না। এজন্য অর্ধভুক্ত শাকে তাহা পরিতৃপ্ত করিলাম। আমি সুখে শকটারোহণ করিয়া শাক মাংস ভক্ষণ করিতে করিতে এক নগরবাসী শ্বেতবর্ণ মনুষ্যের আবাসে উপস্থিত হইলাম। সে আমার সম্মানার্থ স্বয়ং দ্বারদেশে আসিয়া আমার অভ্যর্থনা করিল এবং লৌহ দণ্ডাবিভূষিত এক সুরম্য গৃহ মধ্যে আমার আবাস স্থান নির্দেশ করিয়া দিল। তথায় সজীব বা সদ্যহত শাক, মেষ, গবাদি উপদেয় মাংস শনিতের দ্বারা আমার সেবা করিত। অন্যান্য দেশবাসীর বহুতর মনুষ্য আমাকে দর্শন করিতে আসিত। আমিও বুঝিতে পারিতাম যে উহারা আমাকে দেখিয়া চরিতার্থ হইত। আমি বহুকাল ওই লৌহজালাবৃত প্রকোষ্ঠে বাস করিয়াছিলাম। ইচ্ছা ছিল না যে সে সুখ ত্যাগ করিয়া আর ফিরিয়া আসি, কিন্তু স্বদেশ বাৎসল্য প্রযুক্ত থাকিতে পারিলাম না। আহা, যখন এই জন্মভূমি আমার মনে পড়িত, তখন আমি হাউ হাউ করিয়া ডাকিতে থাকিতাম, হে মাতো সুন্দরবন, আমি কি তোমাকে কখনো ভুলিতে পারিব? আহা, তোমাকে যখন মনে পড়িত, তখন আমি শাক মাংস ত্যাগ করিতাম, মেষ মাংস ত্যাগ করিতাম এবং সর্বদা লাঙ্গুলা ঘাতের দ্বারা আপনার অন্তঃকরণের চিন্তালোককে জানাইতাম। হে জন্মভূমি, যতদিন আমি তোমাকে দেখি নাই, ততদিন ক্ষুধা না পাইলে খাই নাই, নিদ্রা না আসিলে নিদ্রা যায় নাই। দুঃখের অধিক পরিচয় আর কি দেব? পেটে যাহা ধরিত তাই খাইতাম, তাহার উপর আর 2-4 সের মাংস খাইতাম, আর খাইতাম না। তখন বিহলাঙ্গুল মহাশয় জন্মভূমির প্রেম অভিভূত হইয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। বোধ হইল তিনি অশ্রুপাত করিতেছিলেন এবং 2-1 বিন্দু স্বচ্ছ ধারা পতনের চিহ্ন ভূতলে দেখা গিয়েছিল। কিন্তু কতিপয় যুবা ব্যাঘ্র তর্ক করেন যে সে বিহলাঙ্গুলের অশ্রু পতনের চিহ্ন নহে, মনুষ্যালয়ে প্রচুর আহারের কথা স্মরণ হইয়া সেই ব্যাঘ্রের মুখের লাল পড়িয়াছিল। এই ছিল আমাদের গল্প পাঠ। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।